to Sunrise Presents Didi #1 Season 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances. ঘরে হোক বা বাইরে, তাদের গুণের সীমা নাই রে। সাফল্যের গল্প তাদের শুনতে চান যদি, এই আসরে উপস্থিত আজকের 4 দিদি। দেখে নেব আমাদের আজকের 4 জন দিদি কারা। সবাই উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন রুমা সাউ। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে আসছি। আমি স্কুল টিচার। জীবনে চলতে গেলে দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে যে দাঁড়াতে হয় সেই গল্প আজ তোমার সাথে করব বলেই এসেছি। শুনবো আপনার সব গল্প রুমা দি। এরপর আছেন মলি চক্রবর্তী। নমস্কার দিদি, আমি হুগলির মগরা থেকে এসেছি। আমার জীবনে দুটি ইনিংস, একটি সুখ একটি দুঃখ। এই সুখ দুঃখের গল্প আজ আমি তোমার সাথে করব বলে আমার এখানে আসা। শুনবো। এরপর আছেন শম্পা চ্যাটার্জি। নমস্কার দিদি, আমি বেলঘরিয়া থেকে এসেছি। আমার নতুন বিয়ে হয়েছে, খুব ভালো করে সংসার কাটছে, তারই মজার গল্প তোমাকে আজকে বলবো। ওকে শম্পা, থ্যাংক ইউ। এরপর আছে সুমিতা পাল। নমস্কার দিদি, আমি খর্দা থেকে এসেছি। আমি একজন সিঙ্গার। কিভাবে গান গিয়ে আমি আমার মেয়েকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি তার গল্পই আজকে তোমাকে করতে এসেছি। ওকে, শুনবো তোমার গল্প শুনে। সবাইকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মে ভেজেতে। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল। কথা বলবো রুমার সাথে। দেয়ালে পিঠ থেকে গিয়ে তারপর তুমি ঘুরে দাঁড়িয়েছো, জীবনের সাথে লড়াই করছো। আমরা 2 বোন 1 ভাই। দিদি যখন ক্লাস 10-এ পড়ছে তখন দিদির একটু ব্রেনের অসুখ দেখা গেছিলো। সেই সময় বাবা আমার উপরে সম্পূর্ণ ডিপেন্ডেবল হয়ে গেছিলেন যে এবার তোকে কিন্তু পড়াশোনাটা করে আমার স্বপ্নটা সফল করতে হবে। একটা ইচ্ছে ছিল যে আমি টিচার হব। আমি যেখানে থাকতাম সেখানে খুব গরিব বাচ্চারা ছিল, আর আমার সামনে একটা মাঠ ছিল। ওই মাঠে আমি বাচ্চাদেরকে নিয়ে বস্তা পেতে ওখানে আমি টিউশনি করতাম। পয়সা টয়সা কিছু না, জাস্ট ওদেরকে পড়াতাম। ওটাই আমার একটা আনন্দ ছিল। এইভাবে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয়, ভালোবেসে বিয়ে হয়, দুজনের ঘরের সম্মতিতেই বিয়ে হয়। আমার হাজব্যান্ডের হয়তো সেরকম কাজবাজ ছিল না, 15 দিনের ওর কাজ। আমি যখন দেখলাম যে না এবার আমাকে কিছু করতে হবে, আমার শাশুড়ি মা নার্ভের পেশেন্ট, আমার শ্বশুরমশাই প্যারালাইসিস, আমার দিদা শাশুড়ি আছেন, ওনারা তখন আমাকে বললেন যে তুমি করো। আমি তখন একটা স্কুলে কাজ পেলাম, ঘরে বাচ্চাদের একদম ছোট ছোট বাচ্চাদের পড়াতে আরম্ভ করলাম। ভালোই চলছিল। 25শে ডিসেম্বর আমার একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। শাশুড়ি মা যেহেতু নার্ভের পেশেন্ট ছিলেন, কোথাও চলতে ফিরতে পারতেন না, সেই জন্য কোথাও যেতাম না। 24শে ডিসেম্বর মা যখন আমাকে বললেন যে যা তোরা একটু ঘুরায়, 25শে ডিসেম্বর একটু আনন্দ করায়, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একটু বাইরে গেছিলাম বাঁকুড়ার সাইডে। খবর এলো ফোনে যে আমার ঘরে আগুন লেগেছে। আমি কোন ঘরে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে, যেহেতু আমি অনেক দূরে আছি আমি বুঝতেও পারিনি যে কি হয়েছে কি না হয়েছে। আমার হাজব্যান্ড শুধু একটাই কথা বলছিলেন যে আমার মা বাবা দিদা সব ঠিক আছে তো। বাঁকুড়া থেকে আস্তে আস্তে আসতেও তো অনেক সময় লাগে। এসে দেখেছিলাম আমি ওই টিউশনি করে না একটা স্কুটি কিনেছিলাম, আমার হাজব্যান্ড একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল। ওই দুটো গাড়ি জ্বলছে, আমার ঘরের আর কিচ্ছু নেই, সব পুরো ছাই হয়ে গেছে, পুরো পুরো কালো হয়ে গেছে ঘর। একতলা বাড়ি ছিল? হ্যাঁ, একটা ঘর ছিল, তারপরেই আর একটা ঘর ছিল। ওই ঘরটা তালা মারা ছিল। মা আর বাবা ছোট্ট ঘরে থাকতেন। দিয়ে মাকে কি করেছিল, ওই পাড়ারই সবাই প্রতিবেশীরা ওনারে জবরদস্তি নিয়ে বাইরে বার করেছেন। আমি এসে যখন দেখেছি তখন মা হসপিটালে অলরেডি ভর্তি। দিদা শাশুড়ি এখানটা পুড়ে গেছিল। হয়তো তখন আমার কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু একটা জিনিস দিদি, এসে আমি যখন দেখেছি যে আমার শাশুড়ি মা, আমার দিদা শাশুড়ি, আমার শ্বশুর মশাই ওনারা ঠিক আছেন। জীবনে হয়তো ওইগুলো আমার চলে গেলেও আমি 10 বছর পরে হলেও করে নিতে পারবো। কিন্তু আজকে যদি এনাদের কিছু হয়ে যেত, আমি 10 বছর খানে আমি 20 বছর ওয়েট করলেও পেতাম না, এনাদেরকে আমি পেতাম না। তখন শাশুড়ি মা আমাকে একটাই কথা বলেছিলেন যে রুমা, আমি ওই কালো ঘরটার দিকে আর তাকাতে পারছি না। আগুনটা লেগেছিল কিভাবে? আমি ঠিক জানি না দিদি, যেহেতু আমি ছিলাম না। অনেকে বলছে তোর ঘরে কেউ কিছু ঢেলে দিয়েছিল, তোর ঘরে শর্ট সার্কিট হয়ে গেছে, কিন্তু দিদি আমি এইটুকু মনে করি। তোমার ঘর থেকে আগুনটা হয়েছিল? হ্যাঁ, ওই বন্ধ ঘরটা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আমি যখন এসছি আমি দেখছি ছোট ছোট বাচ্চাদের, ওর মা বাবারা যত না কাঁদছে, আমার ওই বাচ্চাগুলো কাঁদছে। নিচের ঘরটা পুড়ে গেছে, ওরা এই ভেবেই কাঁদছে। মাথায় হাত রেখে একটা কথাই বলেছিল আমার শাশুড়ি মা, যে তুই পারবি, তোকে পারতে হবে। কিন্তু একটা কথা ঠিক, আমার ওইগুলো চলে গেছিল, আমার সোর্স অফ ইনকাম কিন্তু চলে যায়নি।
সেটা কিন্তু আমার ছিল। তারপর তোমরা কি সেই বাড়িটাকে আবার ঠিক করলে ওই বাড়িতেই ছিলে? একদম দিদি, ওই একটা ছোট ঘরের মধ্যে দিদি চিন্তা করতে পারবে না, যেদিন থাকতে তো খুব অসুবিধা হয়েছে। আমরা কি পড়বো সেটা পর্যন্ত আমাদের ছিল না, মানে আলমারি খাট ফাট কিচ্ছু ছিল না? কিচ্ছু না, কিচ্ছু না। এটা কতদিন আগের ঘটনা? এই তো ডিসেম্বরে। এই আগের হ্যাঁ, বছর? হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। বাবা, এই ডিসেম্বরে। তো থাকতে কি করে তোমরা সবাই একসাথে, কিভাবে থাকতে? একটা ঘরের মধ্যেই হাজবেন্ড নিচে শুতো, আমি আমার মেয়েকে নিয়ে উপরে শুতাম, মা আর বাবা, শ্বশুরমশাই শাশুড়ি সবাই মিলে রান্নাঘরে, দিদা শাশুড়ি বারান্দাতে। বাবারে কি কষ্ট করে কেটেছে। হ্যাঁ দিদি, আমি টিউশনি করেছি, টিউশনি করে আমার মেয়ে আজকে ডিপিএসে পড়ে, আমি আর আমার হাজবেন্ড মিলে সেই জায়গায় আমি দুটো ঘর করেছি সবাই মিলে। তবু কিন্তু দিদি সত্যি কথা বলতে কি আনন্দে ছিলাম, এখনো দিদি সবাই মিলে আনন্দেই আছি। দারুণ। শাশুড়ি মা খুব ভালোবাসে। সকালবেলা উঠে দিদি 7:30টার সময় আমি স্কুল চলে যাই, তারপরে যখন আসি 1:30টার সময় আসি, 4:30 থেকে আবার টিউশনি আরম্ভ হয়, 4:30 থেকে রাত 10:30 পর্যন্ত আমার টিউশনি হয়। ওর মধ্যে মেয়েকেই পড়াও? রাত 11টার সময় মেয়ের কাছ থেকে সমস্ত খবর নিই, স্কুলে কি হলো কি হলো না সবটা খবর নিই। ধরো একটা সুখের সংসার ছিল, সেটা এইরকম ভাবে পুড়ে গেল, সবাই রাস্তায় এসে পড়লে, সেখান থেকে আবার ফিরে দাঁড়ানোর যে মনের জোরটা, সেটা পাওয়াটাই তো সব থেকে বড় কথা। আমার মা, আমার শাশুড়ি মা যে জোরটা আমাকে দিয়েছেন বারবার করে, আমি যখন স্কুল আর যেতে চাইছিলাম যে মা আমি আর যাবো না, আমি সত্যিই ভেঙে পড়েছিলাম, তখন আমার শাশুড়ি মা একটা কথাই বলেছিলেন, তুই সবটা করবি, তোকে তো করতে হবে, ওই কালো ঘরটা আমি দেখতে পাচ্ছি না, তোকে ওটা রং করতে হবে না, জানিস না তোর হাজবেন্ডের কত কি কি মাইনে, তুই কিছু জানিস না, তাহলে তুই এরকম ঘরে বসে থাকলে এই যে এই বকাগুলো, এগুলো কেউ দেবে না দিদি। আজকে যদি আমাদের মতো মেয়েরা যদি শ্বশুর শাশুড়ি নিজে ঘর করতে পারে, সেই আনন্দ আর কিচ্ছু নেই। ডাল ভাত খেলেও দিদি সেই তার আনন্দ আলাদা, একদম হ্যাপিতে আছে দিদি। একদম দারুণ একদম সুন্দর। আর দেখো তোমার দিদি শাশুড়ি, শাশুড়ি মা, মা বাবা সবার আশীর্বাদ আছে বলে তুমি বাড়িটা আবার তৈরিও করে ফেলতে একদম দিদি, পেরেছো। একদম। ভেরি গুড, অল দ্য বেস্ট, এভাবে জীবনে এগিয়ে যাও রুমা। সকলের জন্য কি খেলা আসছে বা দেখবো। দেখো এখানে জল রয়েছে, ওখানে খালি বোল রয়েছে, রেইনকোট আছে, তোমাদের রেইনকোট পরিয়ে দেওয়া হবে, মাথায় একটা মগ আছে যেটার মধ্যে জলটা তোমাদের ভর্তি করতে হবে, সেটাকে ভালো করে টাইট করে বেঁধে দেওয়া হবে যাতে মাথা থেকে পড়ে না যায়। ভরে নিয়ে গিয়ে ওই গ্লাস বলে রাখবে, গ্লাস বলের জলটাকে আমি বালতিতে রাখবো, তাহলে আমরা দেখে নেবো যে কতটা মার্ক হচ্ছে। সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে সব থেকে বেশি জল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে রুমা। রুমা স্টার্ট। আগে ফিল করো, ভালো পুরোটা ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও, ভেরি গুড। এবার রাখো মগটা। ময়না চল চলে রে, পিছন পানে চায়না রে, মন দুঃখ দুঃখ করে রে। গ্লাস বোলটার মধ্যে আস্তে করে ধরে রাখো। চাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তার সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালা, খুব ভালো, চলে এসো। ময়না ছালা চল চলে রে, ঠিক ওইভাবেই করো। পানে চায়না রে, মন দুঃখ দুঃখ করে। লাভলি, চলো। তার লাগিল তলা রে, চাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তার সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালা ছালা। নাও, টাইম আপ, টাইম আপ, টাইম আপ। রুমা জল ভরেছে 2.1 লেভেল অব্দি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পে, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মলি, হ্যাঁ জীবনে দুটো অধ্যায়, একদম। একটা সুখ একটা দুঃখ, কোনটা আগে বলতে চাও? ছোটবেলাটা কেটেছে হুগলির ত্রিবেদীতে। আমার মা, বাবা, ছোট ভাই আর আমি। বাবা স্ট্রোক হয়ে যায় একবার এবং বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তো আমি তখন সবে এইচএস দিয়েছি। বাবা সবসময় এটাই ভাবতো যে আমার তো বয়স হয়ে গেছে আর আমাদের আত্মীয় স্বজন বলে সেরম কেউ নেই দিদি। বাবার চিন্তা ছিল আমার ছেলে মেয়ের কী হবে, এরকম একটা। তো তখন হঠাৎ করে আমাদের বাড়িতে একজন ভদ্রলোক ভাড়াটে হিসাবে আসে। সে নিজেকে পরিচয় দেয় সে গাইনোকোলজিস্ট ডক্টর। তখন বাবার সঙ্গে খুব কথা বলতেন। কিছুদিন যাওয়ার পর বাবাকে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো
বাবা তখন বলেন আমার মেয়ের তো 18 বছর বয়স, ও সবে এইচএস দিয়েছে, ও তো খুবই ছোট, এবং সে আমার থেকে 12-13 বছরের বড় ছিল। তো বাড়িতে এসে উনি কি করতেন? মানে ওনার একটা ক্লিনিক ছিল, উনি সেখানে ভাড়াটে হিসাবে আমাদের বাড়িতে থাকার পর উনি সেখানে ওই ক্লিনিকে যাওয়া আসা করতেন। তখন বাবা আমাকে বোঝালেন, দেখ মা, আমার তো বয়স হয়ে গেছে আর আমাদের মাথার উপর কেউ নেই, আমি আজ আছি কাল নেই, আমার পর তোর কি হবে, ভাইয়ের কি হবে, তো তুই বিয়ে কর, বিয়ের পরে তুই পড়াশোনা কর। তো বাবা বলল ঠিক আছে, যখন তুমি বলছো তোমার মা বাবাকে ডাকো। তো ওনার বাড়ি ছিল উড়িষ্যাতে, কটক শহরে। মা আসে, বাবা আসেননি। আসার পর ওর মায়ের সঙ্গে কথা বলেন বাবা, কথা বলার পর বাবা বললেন তোমার ডাক্তারি সার্টিফিকেটগুলো আমাকে দেখাও। ডাক্তারি সার্টিফিকেট দেখান, উনি পরে জানতে পারি সেটা ভুয়ো। তো আমি তখন 18 বছর বয়স, সেরাম কিছু ভালোভাবে বুঝেই উঠতে পারিনি। তো আমি দেখলাম বাবা যখন বলছে ঠিক আছে, আমাদের একটা মন্দিরে বিয়ে দিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে দিলেন। দেওয়ার পর আমরা আমাদের বাড়িতেই ছিলাম। বাড়িতে থাকার পর 1 সপ্তাহ গেল। 1 সপ্তাহ পর দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছে যে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন এই ভদ্রলোককে। বলছে হ্যাঁ, কেন না, উনি আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছেন, উনি আমার কাছ থেকে 70 নিয়েছেন, উনি আমার কাছ থেকে 10 নিয়েছেন, উনি আমাদের বাড়িতেও ভাড়াটে হিসাবে একটা সময় গেছিলেন, আমরা খবর পেয়ে এসেছি। ভীষণ ঝুট ঝামেলা। তখন আমার বাবা তো মানে কি করবে, কিছু ফিক্সড ডিপোজিট ছিল সেগুলোকে ভেঙে দিয়ে সেই ধার শোধ করে প্রতিটা মানুষকে দিতে থাকে। তখন তোমার হাজবেন্ড সঙ্গেই তো ছিলেন? হ্যাঁ, ওখানে ছিলেন। তখন কি বলছেন? তখন ওনাকে প্রশ্ন করে যে তুমি এরকম ধার করেছো আমাদের জানাওনি কেন, আর জানালেও তুমি সেটা শোধ করো। তখন ও বলছে আমার কাছে নেই, আমি একটা ক্লিনিক করব বলে নিয়েছি, আমি এই করব বলে নিয়েছি। তখন বিভিন্ন ধরনের কথা বলেছিল। তখন আমার বাবা সেই টাকাগুলোকে 4 জনকে শোধ করে। করার পর দেখছে যে কিছুদিন অন্তর অন্তরে কেউ না কেউ আসছে। তখন ও বলল যে বাবা আমি ভুল করে ফেলেছি, আমি যা টাকা আপনি দিয়েছেন আমি আপনাকে শোধ করে দেবো, আমি বাড়ি যাই। আমার মা বাবা বাড়ি যেতে বলছে। তো মা বাবার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে নিয়ে এসে বললো আমি বাড়ি যাব, কিন্তু অ্যাটলিস্ট সে বাড়ি যায়নি, আমাকে এমপি নিয়ে চলে যায়। হ্যাঁ, মধ্যপ্রদেশ। ট্রেনে করে উঠেছি? হ্যাঁ, ট্রেনে করে। তুমি তো তখন ছোট। আমি ছোট, আমি কিচ্ছু বুঝি না দিদি। তখন আমি বললাম যে এটা কি উড়িষ্যা? তখন আমরা কোনোদিন বেরোইনি সেরম ভাবে। তো বলছে না এটা মধ্যপ্রদেশ। আমি বলছি তাহলে তুমি বাড়ি যাবে না? বলছে না, 2 দিন পরে যাব, এখানে থাকবো 2 দিন পরে যাব বলে একটি বাড়ি ভাড়া নেয়। বাড়ি ভাড়া নেওয়ার পর সেখানে আমাকে রাখে, এবং আবার একটা কোন ক্লিনিক করেছিলেন, সেখানে উনি সকালবেলা যাচ্ছেন, রাত্রিবেলা আসছেন। 1 সপ্তাহ ঠিকঠাক চলছিল। তারপর দেখছি ভোর 5টা 6টা বাজতে না বাজতে বেরিয়ে যাচ্ছে, রাত্রির 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, বাড়ি ফিরছে না। ভীষণভাবে আমাকে মানসিক অত্যাচার, ভীষণভাবে মানে টর্চার। আমি সেগুলো মানে অভ্যস্ত নই। একবার মনে হতো বাড়িতে জানাই, আবার ভাবতাম আমার বাবা তো অসুস্থ, আমি যদি বাড়িতে জানাই আমার বাবা যদি আবার স্ট্রোক হয়, একবার হয়ে গেছে, সে ভয়ে আমি বাড়িতেও জানাতে পারতাম না। তো সারাদিন কোথায় যায়, কখনো খবর নেই? আমি তো অচেনা জায়গা, এবং বিভিন্ন নন বেঙ্গলি আমার সাথে কোনো পরিচয়, আমি ঠিকমতো হিন্দি বলতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না। আমি ঘরের মধ্যেই চুপ করে, একটা টিভি নেই, কিচ্ছু নেই, আমি চুপ করে ঘরের মধ্যে বসে থাকতাম আর কাঁদতাম। আর তখন মোবাইল ফোনও ছিল না যে বাড়িতে কথা বলবো বা কিছু করব। তখন সেরমভাবেই চলছিল। সেরম চলতে চলতে আমি প্রেগনেন্ট হই। আমার যখন 3 মাস প্রেগনেন্ট, তখনও দেখছি সেই অত্যাচার চালিয়েই যাচ্ছে। তখন আমি বসে বসে ভাবলাম এরমভাবে যদি চলতে থাকে, আমি যদি বাড়িতে না জানাই, আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো না, কারণ আমার এখানে থাকাটা ঠিক হবে না। আমি তখন মাকে জানাই, ফোন করি যে মা আমাকে এখানে এসে নিয়ে যাও। তার 2 দিন পর মা গেলেন এবং তাকে বললেন আমার মেয়ে তো ছোট, ও সারাদিন একা একা থাকে, ওর তো এখন বাচ্চা হবে, আমি ওকে নিয়ে যাই। বলে হ্যাঁ নিয়ে যান। এক কথায় সে এলেন না, মা আমাকে নিয়ে চলে এলেন। আসার পর থেকে কোনো ফোন নেই। আমরা ফোন করছি, সে ফোন ঠিক মতো রিসিভ করে না। হ্যাঁ ঠিক আছে, আমি সময় হলে যাব। এই হতে হতে চলতে চলতে আমার প্রথম সন্তান, আমার মেয়ে, তাকে আমি জন্ম দিই। এই এতগুলো মাসে কোনো যোগাযোগ ছিল? কোনো যোগাযোগ ছিল না দিদি, আমি অনেক চেষ্টা করেছি, কোনো যোগাযোগ ছিল না। দিয়ে মেয়ে হওয়ার পরও সে একবার মেয়েকে দেখতে আসেন। আমার বাবা আরো অসুস্থ হয়ে পড়লো, মেয়ের সঙ্গে নাতনি জড়িয়ে গেল, যে কি হবে। আমি ভাবছি আমি কি করব। আমার মেয়ের যখন 2.5 বছর বয়স, আমাকে এবার কিছু করতে হবে। আমি তো পড়াশোনা সেরকম করিনি, আমি যতটা পারি আমার বাবাকে একটু হেল্প করতে চেয়েছিলাম, যে আমার মেয়েটাকে তো স্কুলে ভর্তি করতে হবে, পড়াতে হবে। তখন আমাদের ওখানে মগরাতে একটা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে, সেখানে আমার বান্ধবী ফোন করে বলে ওখানে একজন রিসেপশনিস্ট চাইছে, তুই একটু খোঁজ কর না। তো আমি সেখানে যাই, এবং সেখানে আমাকে বলে ঠিক আছে আপনি জব করুন, আপনাকে আমি 3000 টাকার বেশি মাইনে দিতে পারবো, আমার কাছে সেটুকুই অনেক। ঠিক আছে, তো আমি সেখানে জব করতে থাকি। করতে 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 আমার একজনের সঙ্গে আলাপ হয়, বন্ধুত্ব হয়। সে জিজ্ঞাসা করে আমার লাইফ সম্বন্ধে, আমি তাকে বলি। বন্ধু হতে 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 না, ও মানে 1 বছর হয়ে যাওয়ার পর খুব সাহায্য করতো আমাকে। করার পর একদিন আমাকে বলে যে কিছু মনে করো না, আমি তোমাকে একটা কথা বলবো। আচ্ছা হ্যাঁ বলুন। না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তোমার মা বাবাকে জানাবে?
তো আমি বললাম যে দেখুন আমি তো অনেক ঝড়ঝাপট সামলে এসছি, আমি সহজে অত বিশ্বাস করতে পারবো না, আর আমার একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে, আমাকে একটু সময় দিতে হবে। তো বললো ঠিক আছে তুমি সময় নাও, আমার কোনো অসুবিধা নেই। তো সেরমভাবে আমাদের বাড়িতেও আসতো, আমার বাবাকে ভীষণ মানে দেখতো, আমার মায়ের সঙ্গে কথা বলতো। সব থেকে আমার ভালো যেটা লেগেছিল যে আমার মেয়ের সঙ্গে ওর খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, মানে সবসময় ঘরে উঠে পড়ছে, মানে ওর আমি সেটা লক্ষ্য করি যে ওর বাবার মতো করে তাকে স্নেহ করছে। কারণ বাবাকে তো পাইনি কখনো। পাইনি, এবং ও সেটা তাকে আঁকড়ে ধরছে। তখন আমার বাড়ি থেকে বললো যে তোর লাইফে তো এগোতে হবে, তাহলে তো এটা একটা, যেহেতু আমার রেজিস্ট্রি করে ম্যারেজ, তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন আমি কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করি। তো 3 বার সমন পাঠানোর পরেও কোনো রিপ্লাই আসেনি, তখন আমাকে এক্সপার্টি ডিভোর্স দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর তখন আমার বাবাকে বলি যে বাবা কি করব, তখন বাবা বললো যে মা তুই সুখে থাকলেই আমাদের সুখ। তখন যখন আমি দেখলাম আমার মেয়ের সঙ্গে ওর বন্ধুত্বটা এতটাই ভালো, আমার মেয়েও একজন বাবা পাবে, আর সেটা ভেবে আমি ওকে বিয়ে করি। আমাদের 2006 সালে বিয়ে হয়। তারপরে তো আমাদের জীবন ভালোই চলছে। এখন আমাদের দুজনের একটি সন্তান আছে, 10 বছর বয়স, একটি কন্যা সন্তান। তো আমার এখন সুখের জীবন। আমরা তোমার দুটো মেয়ে এখন? বড় মেয়ে ওই যে বসে আছে 11-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন আমার একটাই স্বপ্ন, আমার মেয়েরা পড়াশোনা করে মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক। খুব ভালো জীবন চলছে দিদি, সেই দুঃখের পরে এই সুখের মুখ দেখেছি। বাহ, আমার শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি। সবসময় মাথায় রাখবেন যে জীবনে যখনই কোনো ডিসিশন নেবেন, মেয়ের হাত ছেলের হাত কারোর হাতে তুলে দেবেন, খুব ভালো করে খবর নিয়ে বুঝে জেনে তুলে দেবেন। একটা মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। সবাই তো মলির মতন হয়তো লাকি হবে না যে আরেকটা মানুষ এসে পাশে হাত ধরবে। ভালো থেকো মলি, তুমিও ভালো যেন থেকো তোমাকে দিদি। সবসময় আনন্দে রাখে, ভালো রাখে। স্টার্ট। আস্তে, দেখে 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 দেখে। হ্যাঁ, এই পেছনে পড়ে যাচ্ছে। আস্তে, হাত দেবে না। কদম গাছে লুকিয়ে আছে কানু হারাম জাদা, ওরে তুই চলে না যাইও, ওরে তুই চলে না যাইও, ওরে তুই পেছনে যাচ্ছে, পেছনে পড়ছে। যাইও। আস্তে। মান করে যাস না চলে ওরে আমার রাধা, মান করে যাস না চলে ওরে আমার রাধা, কদম গাছে লুকিয়ে আছে কানু হারাম জাদা, ওরে তুই সব পেছনে ফেলছো, মাথার মগটার মধ্যে না, মগটাই পড়ছে না। তুই চলে না যাইও, ওরে তুই চলে না যাইও। মগটাই ফেলো, বাইরে ফেলো না। ব্যাস। ওরে তুই চলে না যাইও। মলি জল ভরেছে 2.4 দাগ পর্যন্ত। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পে, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শম্পা, নতুন বিয়ে হয়েছে? হ্যাঁ দিদি। কতদিন হলো বিয়ে হয়েছে? 1 বছর হয়েছে বিয়ে হয়েছে। আচ্ছা, কেমন কাটছে জীবন? ভীষণ ভালো কাটছে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা, মা আর আমার হাজবেন্ড থাকে। আমাদের 4 জনের ফ্যামিলি, খুব সুখের। ছোট থেকেই ডান্স করতাম, ডান্সের থ্রুতে আমার হাজব্যান্ডের সাথে আলাপ। অ্যাকচুয়ালি আমাদের রিলেশন ছিল 4 বছরের, তো বাড়ি থেকে সবাই জানতো, মেনেও নিয়েছিল, বলেছিল যে একসাথে বিয়ে দেবে, সবাই মিলে একসাথে অনুষ্ঠান করে। তো আমি ডান্সের প্রোগ্রামের জন্য রামপুরহাট গেছিলাম। তো ওখানে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিতে যায়, তখন আমাদের বিয়ে হয়নি, সারপ্রাইজ দিতে যায়। তো ও আমাকে বলে যে সামনেই তো মা তারামার মন্দির, তারাপীঠ, ওখানে চলো পুজো দিয়ে আসি। তো আমি বলি যে হ্যাঁ ঠিক আছে। তো ওখানে গিয়ে আমাকে বলছে যে বিয়ে করবে। আমি বলছি যে মানে বাড়ি থেকে সবাই জানে সব কিছু, তো আমিও, আমাদের একটা ব্যাপার আছে, মানে আমরা দুজনে একটু উঠলো বাই কটক যাই, এরকম আর কি হঠাৎ ব্যাপার। করে হয় সবকিছু। হঠাৎ করে, মানে আমরা হঠাৎ করেই হয়তো দুপুরবেলা আছেই চলো দীঘায় চলে যাই। ইভেন আমার মা বাবা, মানে শ্বশুর শাশুড়িও তাই, আমরা এটা একটা হুজুকে ফ্যামিলি আর কি। তো হঠাৎ বললো যে বিয়ে করবে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি কিছু ভাবিনি, হট করে কিছুই ভাবিনি যে বাড়ি থেকে একটা দেবে, একটা মানুষের বিয়ের একটা স্বপ্ন থাকে যে এই অনুষ্ঠান করে বিয়ে হবে। আমি তো বললাম হ্যাঁ। তো বিয়েও আমাদের হয়ে গেল তারাপীঠে। হ্যাঁ, তারাপীঠে। আমরা বাড়ির লোক কেউ জানে না? বাড়ির লোক কেউ জানে না, মা জানে আমি প্রোগ্রামে গেছি, আর মা তো ওকে যেহেতু বিলিভ করে ও আনতে গেছে, মা বাবাকে, আমার শ্বশুর শাশুড়িকে জানানো হলো। মা বাবা তো রাজি খুব ভালো যে বৌমা চলে এসছে, মা বাবা তো আমাকে আগে থেকে চিনতে ভালোবাসতো, বৌমা চলে এসছে। এবার বাড়িতে একটু বাবা একটু প্রবলেম করছিল, আমি একটা মাত্র মেয়ে, আমার ভাই আছে, যে
একটা ভালো করে Natural মেয়েকে বিয়ে একদম। দেবো, একটু ভালোভাবে, একটা মাত্র মেয়ে আর বাড়ির বড় মেয়ে আমি, তো ভালো করে বিয়ে দেবো। তো বাবা একটু রাগ করেছিল, তো 2 মাস মতো তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাই, হ্যাঁ। তো একটু রাগ মতো তারা ছিল, কিন্তু অভিমান না, তাদের কষ্ট, তারা কষ্ট পেয়েছিল। তো আমি আমার হাজবেন্ড দুজনেই ঠিক করি যে তাদের কাছে যাই, ক্ষমা চেয়ে নিই, মানে আমাদের প্রবলেমটা বলি যে একটা হঠাৎ হয়ে গেছে, কিছু করার নেই। তো আমার বাবা আমাকে ক্ষমা করে দেন, কারণ তারা বলেন যে রাগ করিনি, কারণ আমার হাজবেন্ড প্রথম থেকে নিজের পায়ে দাঁড়ান, চিনতেন জানতেন। আর হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড হচ্ছে মিউনিসিপ্যালিটি সিভিল কন্ট্রাক্টর। ওকে। তো ওনারা আপত্তি করেনি, বললো যে আমরা চেয়েছিলাম যে একটা অনুষ্ঠান করে সুন্দর করে সবাইকে জানিয়ে একটা বিয়ে দেবো, তোরা সাডেনলি হট করে বিয়ে করে নিলি। তারপরে কি ঘটা করে বিয়ে হলো? ঘটা করে রেজিস্ট্রি হয়েছে সব ফ্যামিলির লোকেরা মিলে। তো এখন বুঝতে পারি যে বিয়েটা তখন ভালো করে করলে খুব ভালো হতো, কারণ লাইফে একবারই আসে, তো তাই তো। আর তো আসবে না। তো ইচ্ছা আছে একবার কোনো একটা বড় কোনো অ্যানিভার্সারি পালন করা, দেখা যাক। তো সবাইকে বলতে চাই যে বাবা মার অপছন্দে বিয়ে অনেকেই করেন, কিন্তু অনেকে বাবা মার উপর রাগ করে থাকেন যে না তারাও যোগাযোগ করছে না, আমিও করব না, বাট নিজের সন্তান না, যতই হোক তারা ক্ষমা করে দেন। তো তাদের কাছে গিয়ে একবার তাদের দরজায় দাঁড়িয়ে তাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিলে তারা ঠিকঠাক মেনে নেবেনি, এটা আমি নিজে থেকে বলতে পারি, আমার নিজের দিক থেকে ঠিকই ক্ষমা করে দেবে, হ্যাঁ। মেনে নেবে। ভালো থেকো শম্পা। একদম দিদি, তুমিও খুব ভালো থেকো। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ अहेड। স্টার্ট। আচ্ছা, মাথা স্ট্রেট রাখো, মাথা স্ট্রেট রাখো। মাথা স্ট্রেট। এখানে ওখানে মাচাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নেই। ও চমকে দমকে লচকে ঠমকে ডিস্কো হার মানবে। নাচেলে দুলে নাচ দু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইল। ওকে। ধতং ধতং ধিন তানা ধতং ধতং ধিন ধতং ধতং ধিন তানা ধতং ধতং ধিন ধতং ধতং ধিন তানা। শম্পা জল পড়তে পেরেছে 3 দাগ পর্যন্ত, ভেরি গুড। সুমিতা, গান গেয়ে নিজের মেয়েকে মানুষ করছো। আমরা 5 ভাই বোন। তো বাবা একটা কারখানায় চাকরি করতেন, খুব কষ্টে আমাদের দিন যেত। আমাদের লেখাপড়া করাতে বাবার খুব কষ্ট হতো। দিদিরা 7 পর্যন্ত পড়াশোনা করেছে, তো সেভাবেই আমাদের দিন যাচ্ছিল। হঠাৎ করে বাবার কারখানা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে দাদারা বিয়ে করে বাড়ির থেকে চলে যায়। দাদারা কেউ বাবার পাশে রইলো না? না, 2 দাদা আমার, একজন সরকারি চাকরি করেন আর একজন প্রাইভেট। দুজনেই খুব ভালো মাইনে, খুব ভালো চাকরি। যখন ওরা বিয়ে করলো তখনই ওরা বেরিয়ে গেল। 2 দিদি আর আমি, তখন আমি 6-এ পড়ি। কোনো যোগাযোগ রাখতো না তোমাদের সাথে? না। কারণ কি? একই বাজারে বাবা বাজার করতো তখন বাবার তো কারখানা বন্ধ, বাবা অন্য জায়গাতে গিয়ে কাজ করতো। যখন বাজারে যেত 2 দাদা ব্যাগ ভর্তি করে মাছ যখন নিয়ে যেত, তখন বাবা এসে মাকে বলতো যে আজকে ওরা মাছ কিনছে আর আমি এই ছোট্ট মেয়েটার মুখে কিছু দিতে পারছি না। কিন্তু কারণটা কি বাবা, দাদা 2 দাদার একসাথে এরকম করার? ওদের পোষাচ্ছিল না যে এতগুলো পেট চালাতে পারবে না। সেই মতো অবস্থায় পড়াশোনা আমি চালিয়ে গেছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, 8-এ স্টুডেন্টকে পড়াতাম। আমি পড়াশোনাটা খুব ভালোবাসতাম দিদি, মনে করতাম কি আমি ডাক্তার হব, কিন্তু হয়ে উঠলো না পয়সার অভাবে। হ্যাঁ, আমি আর পড়তে পারলাম না। আমি খুব পড়তে চেয়েছিলাম। তো তোমাদের সংসার চলতো কিভাবে? বাবা ওরকম এদিক ওদিক করে কষ্ট করে সংসার চালাতো। যখন ওরা ওরকম ভাবে নিয়ে চলে গেল, আমি আর থাকতে পারলাম না। তখন আমি এসটিডি বুথে চাকরি করতাম, এসে 2টো স্টুডেন্টকে পড়াতাম, পড়িয়ে আবার এসটিডি বুথে যেতাম 6টা নাগাদ। তারপরে 11:30 12টা এসটিডি বুথ থেকে ফিরে আসতাম।
এভাবেই দিন যাচ্ছিল। তারপরে আমার একটা বন্ধু এসে বললো যে তুই তো গান পারিস, তাহলে একটা স্টেজে আমাদের একটা শিল্পী দরকার, তুই কি গান করবি? আমি বললাম আমি গান গাইবো। তখন বললো ঠিক আছে চল। এবারে ওদের প্রোগ্রামে আমি গান গাইলাম, খুব ভালোভাবে ইয়ে করলো, বললো যে তাহলে তুই আমাদের ব্যান্ডে চলে আয়। ব্যান্ডে যেতাম গান গাইতে, ব্যান্ড লিডার খুব ভালোবাসতেন, ওখান থেকেই আমার শুরু গানের পর। গান করছি, স্টেজ পারফর্ম করছি, সেভাবে সংসারেও ভালো করে টানতে পারছি। বাকি দুই দিদি কি করতেন? বাকি দুই দিদি ততদিনে বিয়ে হয়ে গেছে, বড়দি নিজে নিজেই করেছিল, ছোটদিও নিজে নিজে করে চলে গেছে। তারা দেখতো না বাবা মাকে? না, তারাও বাবা মাকে দেখতো না? আমি ওই স্টেজ পারফর্ম করে চালাতাম আমার সংসারটা। করতে করতে একটা ছেলের সাথে আমার পরিচয়, আমাকে বলছে যে আমাকে বিয়ে করার জন্য। তাই আমি বললাম দেখুন আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না সেভাবে, আমি গান করে আমার সংসার চালাই এবং আমার উপর ডিপেন্ড করে আমার বাবা মা। যদি আমার বাবা মাকে আপনার মনে হয় যে সাথে নিয়ে থাকবেন তবেই আমি আপনাকে বিয়ে করবো, আদারওয়াইজ না। তখন ও বাবা মার সাথে কথা বললো, তো বললো ঠিক আছে। তারপরে আমি আর ও গিয়ে একটা মন্দিরে বিয়ে করি। বিয়ে করার পরে একটা বছর দিদি খুব ভালো সংসার গেছে, খুব ভালো। এক বছর পর থেকে দেখি ওর মধ্যে নানা রকমভাবে চেঞ্জেস। হঠাৎ করে এর পরিবর্তন হলো এক বছর পরে? আমি তারপরে কি করলাম, ওর মোবাইলটা একটুখানি মানে লক্ষ্য করতাম যে মোবাইলে কি এমন আছে যে ও সারাদিন মোবাইলে পড়ে থাকে। মোবাইলটা আস্তে করে টেনে দেখি মোবাইলে নানা রকম মেসেজেস। এই মুহূর্তে আমার মেয়েও হয়ে যায় 2007-এ। তারপরে মেয়েকে রেখে আমার মা মারা যায়। আমার সব এই টোটাল যে গানের জগতে যাওয়া, আমার সব কিছু আমার মা ছাড়া আমি কিছু চিনতাম না, সব হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে তো মেয়েকে নিয়ে তুমি কি স্বামীর ওখানে থাকতে? না, আমার বাপের বাড়িতেই আমার স্বামী, আমার বাবা, আমার মা একসঙ্গে থাকতে তোমরা? হ্যাঁ, তুমি গান বাজনা করো, আমার বাড়িতে এগুলো অ্যালাউ করে না, আমি তোমাকে ঠিক নিয়ে যাব। তারপরে শুনি যে ওর আগে একটা বিয়ে হয়ে গিয়েছিল, তারপরে আমাকে বিয়ে করে। তোমার বাবা ছিলেন না বাড়িতে? বাবা থাকতেন না? বাবা তখন মানসিক দিক দিয়ে দুবার স্ট্রোক হয়ে গেছে অলরেডি। তখন আমি ভাবলাম যে না, হয় তুমি এই বাড়িতে থাকবে আর নয় আমি বেরিয়ে যাব। তো ব্যাগ বুক নিয়ে বেরিয়ে চলে গেল। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ফোন নেই, কোনো কিচ্ছু নেই। তখন আমার একটা ব্যান্ড লিডারের সাথে দেখা হয়েছে, দাদা আমি কি গান করব? বলছে হ্যাঁ তুমি করতে পারো, কেন পারবে না। তারপর থেকে আমি স্টেজ করতাম। দাদা বললো যে সিজনগুলো অফ থাকবে সেই সিজনগুলো আমারই একটা ব্যান্ড আছে, সেখানে তুই গাইতে পারিস। আমি বললাম কোথায়? বললো তখন হোটেলে। হোটেলে কেমন হয় সে তো আমি জানতাম না। তো আমি সেদিনকে প্রথম গিয়েছি, তারপরে দেখছি সামনে কত লোক, মানে তাদের তাকানো, তাদের অ্যাটিটিউড আমাকে খুব অপমানিত করতো। আমি সহ্য করতে পারতাম না, বেরিয়ে এসেছিলাম, বলেছিলাম আমি আর এখানে গান করবো না। ওই দাদাটা বললো তুই যদি না করিস তাহলে তুই কী করে মেয়েকে মানুষ করবি? দিদি বিশ্বাস করুন, আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হোটেলে গান করি, শুরু করি। শুধু লক্ষ্য ছিল আমি আমার মেয়েকে দাঁড় করাবো। তো অনুষ্ঠানে তো গান গাইতে, শুধু তো হোটেলে গান গাইতে না। আমার যে স্টেজটা, আমি স্টেজে যেরকম মন্দির নমস্কার করে উঠেছি, আমি আমার হোটেলের যে স্টেজটা ওটা আজও পর্যন্ত আমি মন্দির বলে মনে করি। নিশ্চয়ই, যেখানে আমি আমার মেয়েকে দাঁড় করি। অনেক অনেক শিল্পী আছেন, অনেক অনেক সিঙ্গার আছেন যারা জীবনে এখন প্রতিষ্ঠিত, তারা জীবনে কিন্তু প্রথম ধাপ কিন্তু তাদের হোটেল থেকে শুরু হয়েছে গান গাওয়া। তোমার লক্ষ্য তোমার মেয়েকে মানুষ করা, সৎ পথে থাকবে, পরিশ্রম করবে, এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবে। যে কাজ ভুল হয় সে ভুলের খেসারত সবসময় সবাইকে দিতে হচ্ছে, তোমাকেও দিতে হচ্ছে। এখন নতুন জীবন পেয়েছো, নতুন জীবন নিয়ে এগিয়ে যাও। আমার মেয়েকে দাঁড় করাচ্ছি, আমি আমার বাবাকে দেখছি, আমি আমার বাবার একমাত্র সন্তান হয়ে গেছি এখন। একদিন না একদিন দেখবে ভালো দিন ঠিক আসবে। সোজা রাখো, মুখটা সোজা রাখো, মাথাটা সোজা রাখো। মাথা স্ট্রেট, মাথা স্ট্রেট। ভেরি গুড, যাও।
Straight. আসো 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 মাথা স্ট্রেট। জায়গা। সুমিতা জল পড়েছে 3.3 দাগ পর্যন্ত। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুমিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শম্পা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মলি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে রুমা 5 পয়েন্টস। সুমিতার পছন্দ রাইস কুকার, শম্পার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, মলির পছন্দ বেতের দোলনা, রুমার পছন্দ রুটি মেকার। সুমিতার জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর জালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট ত্রিজয় এবং চন্দ্রিকা। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। শম্পা। सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस आई। ঠিক আছে, একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। उड़ी आए तुरी सुरे जा जा देखे जा 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 रे देखे जा আমি আজ কার কাছে রয়েছি উড়ি আয় উড়ি আয় উড়ি গানটার মধ্যে একটা ওয়ার্ড, একটা শব্দ আমি গাইনি, সেই শব্দটা কি? বলো রুমা। পাখি। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে টিপট এবং কফি মাগের সেট। একটা চাঁদের ছবি, চাঁদ দিয়ে একটা গান শোনাতে হবে, মানে এমন একটা গান যেটার মধ্যে চাঁদ শব্দটা আছে। বলো মলি। চাঁদ কেন আসে না আমার ঘরে, 5 পয়েন্টস। সঙ্গে টিপট কফি মাগের সেট। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মুছায় অন্ধকার ওরে গান গে যা যা সুর দিয়ে যা অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার মিলন তিথির পূর্ণিমা চাঁদ মুছায় অন্ধকার। 4 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে পারফিউমের সেট। মেঘ সরায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি বহিয়া খুশিতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া হাওয়া মেঘ সরায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া। গানের কথা অনুযায়ী কি সরিয়ে হাওয়া আসার কথা বলা হয়েছে? বলো শম্পা। মেঘ। এক্স্যাক্টলি মেঘ 5 পয়েন্টস। সঙ্গে পারফিউমের সেট। এবার শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ হেডফোন এবং স্পিকারের সেট।
কৃষ্ণ বা শ্যাম এই দিয়ে যে কোনো একটি গান শোনাতে হবে। বলো রুমা। शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग कहे मीरा तो हुए बदनाम। একদম 5 পয়েন্টস। সঙ্গে ব্লুটুথ হেডফোন এবং স্পিকারের সেট। ও শাম যখন তখন খেলো না খেলা মন, ও শাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দু হাতে এই রাউন্ডে হাই স্কোরার দুজন, রুমা এবং শম্পা, দুজনেই 10 পয়েন্টস। কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার তোমাদের দুজনের জন্য। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। মোট 8টা প্রশ্ন আছে এই রাউন্ডে। পাস কোয়েশ্চেন, যদি পারো 2 পয়েন্টস, যদি না পারো বাকি তিনজনের কাছে পাস হবে। প্রথম প্রশ্ন, গুপি বাঘার মধ্যে বয়সে কে বড়? গুপি বাঘার মধ্যে বয়সে কে বড়? বলো সুমিতা। বাঘা। 2 পয়েন্টস। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, জ্বর শব্দ দিয়ে কোন সম্রাটকে বোঝানো হতো? বলো সুমিতা। জাহাঙ্গীর। একদম 2 পয়েন্টস। 3 নম্বর প্রশ্ন, লুডো খেলায় মোট কটি গুটি থাকে? লুডো খেলায় মোট কটি গুটি থাকে? বলো মলি। 16টি। একদম 2 পয়েন্টস। 4 নম্বর প্রশ্ন, কেয়া কেকা কুহু কোনটি ময়ূরের ডাক? বলো রুমা। কেকা। একদম 2 পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন, অল্প অল্প করে সঞ্চয়ের সঙ্গে কোন শস্যের নাম জড়িত? বলো কি হতো অডিয়েন্স? তিল তিল। হ্যাঁ, তিল তিল করে সঞ্চয় করছি। তিল তো একটা শস্য। ছোটবেলায় গল্পে পড়া কোন কথা দরজা খোলার মন্ত্র? বলো সুমিতা। চিচিংপা। ইয়েস 2 পয়েন্টস। 7 নম্বর প্রশ্ন, বাঘের সঙ্গে পোশাকের নকশার কি সম্পর্ক? বলো সুমিতা। ডোরা কাটা। 2 পয়েন্টস। শেষ প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কোন জ্বালানি মিথ্যে কথা? বলো অডিয়েন্স। গুল। গুল। গুল দিয়ে উনুন জ্বালাতে হয়, আর গুল বলি আমরা, তাই না মিথ্যা কথাকে? হ্যাঁ। 8টা প্রশ্ন শেষ। এই রাউন্ডে হাই স্কোরার সুমিতা 8 পয়েন্ট। ওকে, সুমিতার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে দুজন, রুমা এবং মলি, দুজনেই 2 পয়েন্টস। রুমার পছন্দ সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং মশলা। মলির পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং জুস গ্লাসের সেট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। আপেল, জোয়ান, পায়রা, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো রুমা। পেয়ারা। বোঝাও। আপেলের পে, জোয়ানের আ, পায়রার রা, পেয়ারা। 20 পয়েন্টস। সঙ্গে জুসার।
দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টেবিল ফ্যান। সম্পর্কের একটি প্রশ্ন, তোমার মামাতো বোন, তার মামাতো বোন, তার একমাত্র পিসেমশাই তোমার কে? এবার বলো সুমিতা। আমার মামা। 20 পয়েন্টস, সঙ্গে টেবিল ফ্যান। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। মাটি জলে চিনতে পারি, মা বলে ডাকি, নদী মাতৃক ভারতবর্ষে, চীনে তাকে থাকি, কি বিষয় ধাঁধা? এবার বলো রুমা। গঙ্গা। বোঝাও। গঙ্গা আমার মা। ভারতবর্ষে আমাদের গঙ্গা আছে নদী। মাটি জলে মানে গঙ্গা আমাদের জল বলতে আমরা গঙ্গাকে পবিত্র মানি। আমরা বলি গঙ্গা মাটি, আমরা বলি গঙ্গা জল। গঙ্গা জল, হ্যাঁ। 20 পয়েন্টস, সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শম্পা। বাজার। বোঝাও। বাজ আর তাহলে কি সিল্কে হয়? বাজার, বাজার। রাইট, 20 পয়েন্টস, সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার যদি পারো, ভুল করলে মাইনাস হয়ে যাবে 20 পয়েন্টস। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন। রুমা স্কোর 57, শম্পা স্কোর 45, সুমিতার 48। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। কয়েকার আর বৈষ্ণব রায় হর্ষও দেওয়া রয়েছে। এবার বলো রুমা। 0 থেকে শুরু। রুমা বলছে 0 থেকে শুরু, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিন। 30 পয়েন্টস, সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 রুমা শাও with 87 পয়েন্টস। এটা তোমার মেমেন্টো মলে, এটা সুমিতার, এটা শম্পা তোমার। উইনারের ট্রফি রুমা, দিদি নাম্বার 1 এর ব্যাগ, দিদি নাম্বার 1 এর সাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়া অমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। বিদায় চাইছি সকলের কাছ থেকে, আগামীকাল দেখা হচ্ছে। এরপরে আপনারা দেখবেন জয়ী।